আসছে না কেন? হচ্ছে না কেন লাইফে? আমি তো আছি লাইফে। তোমাদের ওখান থেকে তো কিছুই আসছে না, কিছু কোনো ভিউয়ার্স আসছে? হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক গ্রুপ পথের সাথী আনন্দলোক, এদের দ্বারা আমন্ত্রিত হয়ে আমি চৈতালি ঘোষ আজকে এখানে এসেছি কবিতার ডালি নিয়ে। উপলক্ষ অবশ্যই রবীন্দ্র জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথের আগামী রবিবার 25শে বৈশাখ তার জন্মদিন। সেই উপলক্ষেই আজকে এখানে আসা, তারই কিছু কবিতা নিয়ে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে যে কতখানি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি শুধু আপামর বাঙালির নন, তিনি আন্তর্জাতিক। তিনি কবি, তিনি প্রেমিক, তিনি দার্শনিক, তিনি আমাদের সব জীবনের সবটা জুড়ে রয়েছেন। তাই আজকে শুরু করব যে কবিতাটি দিয়ে। সে কবিতা হলো আমারই লেখা একটি কবিতা। আমার বোধ, আমার উপলব্ধি থেকে আমি কবিতাটি লিখেছিলাম। কবিতার নাম দিয়েছিলাম আমার জীবনে তুমি। আমি সেটাই প্রথমে পাঠ করে শোনাচ্ছি, তারপর একে একে আমি রবীন্দ্রনাথের কবিতা বলবো। কিন্তু তার আগে যেটা বলা দরকার ভুলে গেছি, সেটা হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন, অন্যতম অ্যাডমিন পম্পি ঘোষ, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং এই গ্রুপের আরও যারা অ্যাডমিন আছেন, মডারেটর আছেন, অন্যান্য যারা আছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও ধন্যবাদ। তারা আমাকে আজকে এখানে আমন্ত্রণ করেছেন। তাদের এই গ্রুপের আমি অনেক শুভেচ্ছা রইল এই গ্রুপের জন্য। গ্রুপটি আরও অনেক বড় হোক। তাই আজ শুরুতেই আমি যেটা বলছিলাম, যে আমার বোধ বা উপলব্ধি থেকে রবীন্দ্রনাথকে আমি যেভাবে বুঝেছি, তাই নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি। আমি সেটাই বলছি, যদিও এখনও অনেকে এসে পৌঁছননি, কিন্তু আমি শুরু করে দিচ্ছি। প্রথম কবিতা, আমার জীবনে তুমি। ঋষি, দার্শনিক, কবি, সাহিত্যিক রবীন্দ্রনাথ আমার মনের সব কটি জানালা খুলে দিয়েছ এক নিমেষে। তোমার সৃষ্টির প্রতিটি চরিত্রের দর্পণে আমি প্রতিবিম্বিত। তোমারই হাত ধরে কখনো আমি স্ত্রীর পত্রের মেজ বউ হয়ে সদর্পে ঘোষণা করি, আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। কখনো বা যোগাযোগের কুমু হয়ে অভিমান ছড়া কণ্ঠে বলি, নিজেকে দেব বলে তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু ও কিছুতেই দিতে দিলে না। এখন থাক দাসী নিয়ে, আমাকে পাবে না। কখনো বা শেষের কবিতার লাবণ্য হয়ে ভালোবাসা বাঁচিয়ে রাখতে অমিতকে লিখি,
যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি, এবারে পূজায় তারে দিতে হবে বলি। হে বন্ধু বিদায়। আর আমার সবচেয়ে প্রিয় চরিত্র 4 অধ্যায়ের এলির স্বদেশ প্রেম এবং স্বদেশ প্রেমে ব্যক্তি প্রেম বিসর্জন। তাই এলি বলে ওঠে, অন্তু, আমার আদরের খাঁচায় 2 দিনে তোমার ডানা উঠত ছটফটিয়ে, তাই তো তোমায় সঁপে দিলাম দেশের হাতে। এই একাত্মীকরণ চলে দিনে রাতে। আজ যখন মধ্যরাতে জ্যোৎস্না এসে পড়ে আমার বিছানায়, আমি চোখ বুঝি আর অহরহ তোমারই মন্ত্র জপি, তোমারই গানে। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। স্বরচিত কবিতাটি দিয়ে রবীন্দ্রনাথের প্রতি, কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। এরপর আমি চলে যাই খেয়া কাব্যগ্রন্থের থেকে একটি কবিতায়, যেটার নাম হচ্ছে কৃপণ। এটি একটি খেয়া কাব্যগ্রন্থ বললাম, এটি একটি কাহিনী কাব্য এবং এই কবিতাটির শেষ স্তবকটি অত্যন্ত অসাধারণ। একজন ভিক্ষাজীবী, তিনি ভিক্ষা করছেন, তার সঙ্গে যখন এক রাজার দেখা হলো, কি ঘটল সেই নিয়ে এই কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
অসীম দাস লিখছেন সুস্বাগতম। পম্পি তো লিখেই যাচ্ছে সুন্দর পরিবেশন, বিধান পাঞ্জা, নূপুর দাস, সো প্রাউড। সকলকে অনেক ধন্যবাদ, পাশে থাকবেন। পম্পি বলেছিল যে কবিতার মাঝে মাঝে দু চার কথা বলতে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে তো সকলের এত তথ্য জানা যে আর এত কথা যাই বলি সে গঙ্গা জলে গঙ্গা পুজোই হবে। কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আমার প্রথমে যে কথাটা মনে পড়ে তা হলো যে তার তার কাছে ৮ থেকে ৮০ সব মানুষই এসে যেন আশ্রয় পায়। কোন বিষয় নিয়ে তিনি লেখেননি? প্রেম, স্বাদেশিকতা, মৃত্যু চেতনা, যা যা কিছু আমাদের জীবনের যত রকমের অভিজ্ঞতা হয় তার শেষ আশ্রয় রবীন্দ্রনাথ। মৃত্যুকালীন অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে রবীন্দ্রনাথের একথাই বলতে হয় যে খুব ছোট বয়সে মাকে হারান, তারপরে তার প্রিয় আদরের বৌঠান কাদম্বরী দেবী, তারপরে তার স্ত্রী মারা যান, একে একে তার ছেলে মেয়ে, কত নিদারুণ মৃত্যুকালীন অভিজ্ঞতা তার হয়েছে। কিন্তু এই মৃত্যু চেতনা তাকে থামিয়ে দেয়নি, তাকে আরও ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে। চলে যাই পরের কবিতায়। পরের কবিতা সবলা, মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা ইদানিংকালে নারীবাদ কথাটা খুব বলি, যেন মনে করি যে নারীবাদ একদম আমরাই এর প্রবক্তা। কিন্তু রবীন্দ্রনাথ আজ থেকে কত বছর আগে, 150-200 বছর আগে যে বলে গেছেন নারীবাদের কথা, এই কবিতার মধ্যে দিয়ে সেটি ভীষণভাবে প্রকাশ পায়। কবিতার নাম সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে, কেন রব জাকি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কত দিনে, শুধু শূন্যেই চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে? দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করিপন? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিণী, আমারে প্রেমের বীর যে করো অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর তৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে। তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয়ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবুতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেইক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনে হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত সতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে।
এরপর যে কবিতাটি বলবো তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে আরেকটি আমার উপলব্ধির কথা বলি যে রবীন্দ্রনাথের জীবনে তার বাবার তো ভূমিকা ভীষণই ছিল। তিনি যেহেতু তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, তো রবীন্দ্রনাথও ব্রাহ্ম ধর্মে খানিকটা দীক্ষিত ছিলেন বলা যায়। কিন্তু পরবর্তীকালে আমি রবীন্দ্রনাথের যত লেখা পড়েছি তাতে আমার মনে হয়েছে যে কোথায় ব্রাহ্ম ধর্ম মানে তো নিরাকারের পুজো, কিন্তু তার কাছে সাকার নিরাকার সবটাই মিলেমিশে যেন এক হয়ে গেছে। এইভাবে তিনি ভেদ করেননি কখনো। তার প্রচুর রচনায় এর পরিচয় পাওয়া যায়। এরপর রবীন্দ্রনাথের শিশুদের নিয়ে যে কবিতাগুলো লিখেছেন সেগুলো দুর্দান্ত, অসাধারণ। শিশু ভোলানাথ নামে তার কাব্যগ্রন্থ আছে। মানে আমি তো বলছি যে রবীন্দ্রনাথের আশ্রয় পাবেন না এমন কোনো ব্যক্তি নেই। আচ্ছা, চলে যাই পরবর্তী কবিতা। যেহেতু কবিতাটি 25শে বৈশাখ উপলক্ষে আমরা করছি, তো আমি রবীন্দ্রনাথের লেখা 25শে বৈশাখ কবিতাটি পড়ছি, কিন্তু কবিতাটি অনেক বড়, তাই আমি এটার অংশ বিশেষ পাঠ করব। কবিতাটি শেষ সপ্তক কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতা রবীন্দ্রনাথের যেন আত্মকথন। প্রত্যেকটি জন্মদিন কিন্তু বাস্তবে আমাদের একদিন করে মৃত্যুদিনের দিকে এগিয়ে নিয়ে যায়। কবিরও সেই একই বোধ হয়েছে। জীবন মৃত্যু সম্পর্কে কবির চেতনা, কবির বোধ এই কবিতায় ব্যক্ত হয়েছে। আমি নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি। 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানি মালা। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটির মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে, কেউ নেই তারা। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু। মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসে। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে। ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতারাতে। ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে। দিন গেল। সেই বসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্ডিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেথে জাল ফেলেছি মাছ দরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা, ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে।
কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত, গুরু গুরু মেঘ মন্দ্রে। একতারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছো আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে। আর রেখে গেলেম তোমাদের জন্য আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপর দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। বিমলেন্দু বিশ্বাস, ওয়েলকাম, গুড ইভিনিং। পম্পা, শুভ সন্ধ্যায় শুভেচ্ছা। নূপুর দাস, সকলকে ধন্যবাদ। তো পরবর্তী কবিতায় যাওয়ার আগে রবীন্দ্রনাথের সম্পর্কে আরেকটি কথা যেটা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে তার স্বদেশ প্রেম। তার গান, কবিতা এসবের মধ্যে দিয়ে তার যে স্বদেশ প্রেমের কথা আমরা বিভিন্নভাবে জানতে পারি। যদিও তিনি সক্রিয়ভাবে কোনোদিন রাজনীতি করেননি, কিন্তু তার গান, তার কবিতা মানুষকে এত উদ্বুদ্ধ করে স্বদেশ প্রেমে। সুতরাং এদিকটাও তার খুব বড় দিক বলা যায়। আচ্ছা, আমি পরবর্তী কবিতায় চলে যাই। সেটা হচ্ছে সোনার তরী। খুবই পপুলার কবিতা, পরিচিত কবিতা। জানি না আপনাদের কতটা কি ভালো লাগছে, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের ভালো লাগানোর। আচ্ছা, আমি সোনার তরীর আগে বরং একটি রবীন্দ্রনাথের একটি গদ্যাংশ থেকে পাঠ করে শোনাচ্ছি। আমার মনে হয় এটাও খারাপ লাগবে না। এটি কবিতা নয়, এটি
লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি দিন। আমি সেটি পড়ছি প্রথমে। এটা খুব রোম্যান্টিক একটি লেখা। অপূর্ব মডুলেশন আপনার কণ্ঠে, শ্যামলী কর্মকার মজুমদার। ধন্যবাদ শ্যামলী। আমার মনে হয় অনেকক্ষণ তো কবিতা পড়লাম, এবার যদি একটু গদ্য পড়ি খারাপ লাগবে না। তো শুরু করছি। একটি দিন। মনে পড়ছে সেই দুপুরবেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লার সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপর সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো। আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই নয়। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। অনেক কবিতাই রবীন্দ্রনাথের আছে, প্রচুর বলবার মতোই আছে কবিতা, ছোট বড় নানা রকম। তো কী ধরনের কবিতা বলবো সেসবই ভাবছি। হীরকবাবু আছেন, রবীন্দ্রনাথের পরবর্তী যে কবিতা সেটা বলি, দুই পাখি। আমার মনে হয় দুই পাখি কবিতাটি ভালো লাগবে শুনলে। এটাও খুব পরিচিত কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের। কত রকমের কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, সত্যি ভাবলে অবাক হয়ে যেতে হয়। সারা জীবন ধরে মানুষটি লিখে গেছেন কেবল। এই দুই পাখি কবিতার কথা তো সকলেরই জানা, যে কি ভীষণ বনের পাখি আর খাঁচার পাখি, দুই পাখির যে টানাপোড়েন, তাদের যে দেখা না হওয়ার যন্ত্রণা, এটা গানও আছে। এটা কি কবিতায় বললেও আমার মনে হয় খুব খারাপ লাগবে না। একজনের মুক্তি আনন্দ, আর একজনের খাঁচার পাখির যে বন্ধন দশা, এই যে কষ্ট, এই যে টানাপোড়েন, এটি এই কবিতার মনে হয় খুব মূল বিষয়। দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে,
হায় আমি কেমনে বনে বাহিরিব, বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত, খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি, খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাহি তার, খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমনও ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনার। বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই, খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দুহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায়, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়, দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড়, খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার। আমার মনে হয় এবার শেষ করি রবীন্দ্রনাথের কবিতা, একটি কবিতা দিয়ে শেষ করি। আর পম্পি কিছু বলছো তুমি, শেষ করে দিই? আছে সুরঞ্জন চক্রবর্তী, রুম্পা ঘোষ, সুরঞ্জন চক্রবর্তী এক্সেলেন্ট, মণিমালা নন্দী, প্রবীর আচারিয়া, সুন্দর বাচন ভঙ্গি। আচ্ছা তাহলে এরপরে আমি মুক্তি কবিতাটি বলছি, রবীন্দ্রনাথের পলাতকা কাব্যগ্রন্থের মুক্তি। মুক্তিটা অবশ্য অনেক বড় হয়ে যাবে, তাও বলি। এটিও পলাতকা কাব্যগ্রন্থের কবিতাগুলি সবই খুব গল্পের আকারে, কাহিনীর আকারে, কিন্তু এত এই কবিতার মধ্যে দিয়ে এটাও একজন নারীর যে মর্মবেদনা সেটাও এই কবিতার মধ্যে দিয়ে খুব ফুটে উঠেছে। আমরা ভাবি যে একজন পুরুষ কি করে নারীর মর্মবেদনা বুঝতে পারে, রবীন্দ্রনাথ সব পারতেন সকলের জন্য। সেই কবিতাটি আমি এখানে বলছি।
মুক্তি পলাতকা কাব্যগ্রন্থের। ডাক্তারে যা বলে বলুক নাখো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগু খাওয়া ওষুধ, আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলেমে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ। একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এ জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো, এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে, হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজতো বুকে জন্মান্তরের ব্যথা। কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনি বিহবল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধেবেলায় পাড়ায় কোথা শতরঞ্জ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়ে চেয়ে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না পীড়ায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা।
মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে। দুঃখ তবু ছিল না তার তরে। অসার মনে দিন কেটেছে, আরো কাটতো, আরো বাঁচলে পরে। যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি। এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা। ঘরের কোণে 5 মুখের কথা। আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর। জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায়। ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোনায় ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক। দ্বারে আমার প্রার্থী সেজে, নয় সে কেবল প্রভু। হেলা আমায় করবে না সে কভু। চাই সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে। গ্রহ তারার সভার মাঝখানে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নিমেষে। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি। দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। হীরকবাবু লিখেছেন, আমরা তো এখন খাঁচার পাখি হয়েই থাকছি, বনে যাওয়া যায় একদম। এই কথাটাই বলবো বলে ভেবেছি, ভুলে গেছি। সত্যি এই করোনা আবহে এই যে অনলাইনে আমাদেরকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে হচ্ছে, কত কিছুই নতুনভাবে রবীন্দ্রনাথকে এইভাবে স্মরণ, এও তারই অবদান, ঈশ্বরেরই অবদান যেইভাবেই করো। তো সত্যি সবাই আমরা এখন খাঁচার পাখি। তবু এই অনলাইনের মধ্য দিয়ে কিছুটা মুক্তির স্বাদ পেতে চাইছি। তা না হলে তো আরও একেবারে মরে যেতাম। যদি অনলাইনে এই প্রোগ্রামগুলো না করতে পারতাম, একেবারেই মরে যেতাম। তোমার কবিতাতে বাস্তব ফুটে উঠছে ভাই। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের সব রকম কবিতা, নারীবাদী কবিতা যেমন বললাম, তেমনি আরেকটি 2 পাখি বললাম, সোনার তরীটা বলিনি, নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটাও একটা আছে। অনেক কবিতায় আছে বলার। তো আমার মনে হয় শাস্ত্র কবিতাটা, আচ্ছা শাস্ত্র কবিতাটা বলে আমি শেষ করে দিই, আর অনেকগুলো কবিতা বলা হয়ে গেছে। শাস্ত্র কবিতাটা খুব মজার, খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তীকালে যখন আবার আমি খুব একটা তৈরি হয়ে এবারে আসিনি, কারণ পম্পি মাত্র 2 দিন আগে বলেছে, আমার খুব একটা প্রিপারেশন নেওয়া হয়নি, কাজেই আরও ভ্যারাইটিস কবিতা হয়তো আমি আনতে পারতাম। শাস্ত্রটা একটু আনকমন, হয়তো অনেকের জানা নয়, অনেকের জানাও হতে পারে। এই কবিতার মধ্যে দিয়ে কবির উপলব্ধিটা ভীষণ সাংঘাতিক। আমাদের সবার একটা বদ্ধ ধারণা যে
বানপ্রস্থ যেটা, সেটা বৃদ্ধ মানে বয়স্ক লোকেদের জন্য। বানপ্রস্থ মানে বনে চলে যাও। ওই সময় আমাদের যে 4টে আশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তার মধ্যে বানপ্রস্থ ব্যাপারটাই ছিল এরকম যে বয়স হলে ঘর সংসার ছেড়ে বনে গিয়ে বসবাস করো। কিন্তু রবীন্দ্রনাথ এই কবিতায় শাস্ত্রকে উল্টে দিয়ে বলতে চাইছেন যে বানপ্রস্থ যৌবনেতেই ভালো। বন, জঙ্গল, প্রকৃতি, এর যে সৌন্দর্য উপভোগ, এটা তো যৌবনের কাজ, যুবকরা যাবে সেই সময়। সেই নিয়েই একটু মজার কবিতা শাস্ত্র। শাস্ত্র আমি বললাম যে এটি হচ্ছে খনিকা কাব্যগ্রন্থের। খনিকা কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতায় ভীষণ সুন্দর। তো দেখুন কেমন লাগে আপনাদের। এটা আমার একটা সিডি আছে, তাতেও এই কবিতাটা আমি বলেছিলাম। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি। চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টিকে কেবল মিছে। এসব যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকা বকি, নানান মুখের নানা কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে। ঘরের মধ্যে মুক্তি যে নেই, এ কথা সে বিশেষ বোঝে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী। মনুশাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা। দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসের লগ্ন দেখে যুবারা যাক বনের পথে। রাত্রি জেগে সাধ্য সাধন, থাকুক রত কঠিন ব্রতে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ব্যাস, এবার শেষ করি। পম্পি, রবীন্দ্রনাথের প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা এবং এই গ্রুপকেও আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। পম্পি কিছু বলবে? পরবর্তীকালে আমি নিশ্চয়ই আর একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আসবো। আমি খুব তাড়াহুড়ো করে আজকে চলে এসেছি, কোনো রকম উইদাউট প্রিপারেশনই বলা যায়। সুতরাং আমি পরে আরও নিশ্চয়ই ভালো করে শোনাবো কবিতা, যদি পম্পি আবার ডাকে আমাকে। ঠিক আছে, শেষ করছি। পম্পি, হীরকবাবু, আপনি একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অসীম ধৈর্য। আপনি আমার কবিতা শুনেছেন। সত্যি আপনি খুব গুড লিসনার, গুড, মানে কি বলবো, খুব ভালো দর্শক আপনি। এবং এই গ্রুপে যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পম্পি তো দেখতেই পাচ্ছি আছেন, দীপিকা, প্রবীর, মৌসুমি, অনেক ধন্যবাদ, তুমি আছো। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম। সৌমেন পালিত, দীপিকা ভট্টাচার্য,
কবিতা অনেক আছে, কিন্তু পরবর্তীকালে আবার বলবো। এখন হ্যাঁ, কিছু বলছো পম্পি? হ্যাঁ, শেষ করছি তাহলে। সকলকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আর আমি সাবেরি গ্রুপে 9 তারিখে বসছি, হীরকবাবু নিশ্চয়ই সব জানাবেন। তো সেখানেও আমি সকলকে আমন্ত্রণ করছি, যদি দেখেন খুব ভালো লাগবে। লাইভ শো আজকের মতো সমাপ্ত হলো। পম্পি ঘোষণা করে দিয়েছে। পম্পি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব খুব ভালো থেকো, তোমাদের গ্রুপ আরও অনেক সমৃদ্ধ হোক। নমস্কার, ধন্যবাদ।